জিয়াউর রহমানের অর্থনৈতিক দর্শনের সুফল পাচ্ছে দেশ। খাল খনন কর্মসূচিতে এগিয়ে নেন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে। গোড়াপত্তন হয় পোশাক শিল্প রেমিটেন্সের। সরু চালের দাম বাড়ার বৃদ্ধির সংখ্যা খাদ্য মন্ত্রণালয়ের। বাজার স্থিতিশীল রাখতে 2 লাখ টন আমদানি করতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি। 10 মার্চের মধ্যে বাজারজাত করার তাগিদ। পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। 1 নম্বর ইউনিটের বয়লারের টিউব ফেটে যাওয়ার কারণ। রংপুর বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের শঙ্কা। পর্যটক টানছে বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। মুগ্ধ করছে প্রাকৃতিক সৌন্দর্যে। পড়েছে ভাঙনের কবলে। উজাড় হচ্ছে সংরক্ষিত জাউ বাগান। সংরক্ষণে পদক্ষেপের দাবি। এবং ওয়ার্ক পারমিট সহজ করেছে আয়ারল্যান্ড। ভিসা পেয়ে বাংলাদেশ থেকে গেছেন অনেকে। আন্তর্জাতিক মানব পাচার সিন্ডিকেটের সদস্যদের ধরতে বিশেষ অভিযান মালয়েশিয়ায়। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এসবের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি ফরহাদুর রহমান। শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন প্রসঙ্গ। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী আজ। যে উদ্যানে চলছে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জানুয়ারি আজ থেকে ঠিক 90 বছর আগে 1936 সালে বগুড়ার গাবতলীর নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্ম হয় বিএনপির প্রতিষ্ঠাতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। আজকের এই দিনটিকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের যে বড় উপলক্ষ, সেই উপলক্ষের একটি অংশ হিসেবেই বলা চলে যে জিয়াউর রহমানের যে সমাধিক্ষেত্র, এই সমাধিক্ষেত্রে সকাল 11টায় যে শ্রদ্ধা নিবেদন এবং দোয়ার যে আয়োজন, সেই আয়োজনটির বলা চলে যে অনেকখানি প্রস্তুত এই ক্ষেত্রটি। এবং ইতিমধ্যেই আমরা ক্যামেরার চোখে যেটি দেখতে পাচ্ছি, দলের স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য সালাউদ্দিন আহমদ, ডক্টর মঈন খান, গয়েশ্বরচন্দ্র রায়, মির্জা আব্বাস যেমন রয়েছেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিভিন্ন স্তরের নেতারা এবং কর্মীরাও কিন্তু এই জিয়াউর রহমানের যে সমাধিক্ষেত্রটি রয়েছে এখানে তারা উপস্থিত হয়েছেন। জ্যেষ্ঠ নেতাদের নিয়ে এইখানে শ্রদ্ধা নিবেদন করবেন এবং দোয়া করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পথেই রয়েছেন, খুব নিকটবর্তী অবস্থানে রয়েছেন। মূলত রাজধানীর বিমান মোড় সংলগ্ন যে এলাকাটি, এটি পেরিয়ে এসে লেক রোড ধরেই এই সমাধিক্ষেত্রে আসতে হয়। এই সড়কটিতে ইতিমধ্যেই ঢাকার বিভিন্ন প্রান্তে বিএনপি ও তার যে সহযোগী সংগঠনগুলো রয়েছে প্রত্যেকটির নেতাকর্মীদের কিন্তু ঢল রয়েছে সেই রাস্তায়, এবং সেখানে তাদের এই ঢলের কারণে কিছুটা ধীর গতিতেই আসতে হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত হয়েছেন, তিনি এগিয়ে আসছেন এই যে শ্রদ্ধা নিবেদনের যেই জায়গাটি নির্দিষ্ট রয়েছে সেই জায়গাটিতে। এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের সিনিয়র নেতারা বিএনপি প্রতিষ্ঠাতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং তার পরেই তারা দোয়ায় অংশ নেবেন। 71-এর মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমান, একই সাথে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার, তিনি বগুড়ার গাবতলী নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে 1936 সালের আজকের দিনে তিনি জন্ম নিয়েছিলেন। এবং এইখানে যেই আয়োজনটি তার জন্মদিনে তাকে শ্রদ্ধা করে তার স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর শেষে দোয়া করা হচ্ছে। এই ছিল এখন পর্যন্ত সবশেষ পরিস্থিতি।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচির সবশেষ খবর জানছিলাম জিয়া উদ্যান থেকে। খাল, সেচ, ফসল আর আয়, এই অর্থনৈতিক দর্শনে বাংলাদেশকে স্বনির্ভরতার পথে এগিয়ে নেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঘাটতি কাটিয়ে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে চলে দেশ। আজকের বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আর রেমিটেন্সের গোড়াপত্তন হয়েছিল তার হাতেই। খাল খনন কর্মসূচি জাগিয়েছিল গ্রামীণ অর্থনীতির শক্তি। বেসরকারি খাত নির্ভর শিল্প ভাবনাও তারই। তার স্বল্পমেয়াদী শাসনামলেই গ্রামকে আলোকিত করতে শুরু করে তার প্রতিষ্ঠিত পল্লী বিদ্যুতায়ন বোর্ড। MS আরিফিনের রিপোর্ট। Stability, work and development. জিয়াউর রহমান সেনানিবাস থেকে রণাঙ্গন, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা থেকে রাজনীতি, সবকিছুকে যিনি গেঁথেছেন অর্থনীতির বুননে। স্বাচ্ছন্দ্য ত্যাগ করে জিয়া খাল, সেচ, ফসল আর আয়ে ঘেরা তার সবুজ বিপ্লব কেবল স্লোগান ধ্বনিতেই অনুপ্রাণিত করেনি প্রাণ, বাস্তবমুখী পরিকল্পনা এনে দিয়েছে সফল রূপান্তর, সফলতার যোগান। উন্নয়ন হবে গ্রাম থেকে, এই দর্শনে কৃষি ভর্তুকি, উন্নত বীজ ব্যবহারের উপর জোর দিয়ে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে দেশকে এগিয়ে নেন তিনি। ভাবে যদি রাজনৈতিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ভূমিকা বাংলাদেশকে গড়তে কতটুকু সাহায্য করছে সেইভাবে বিশ্লেষণ করেন, তাহলে আমি বলবো জিয়াউর রহমানের একটা বিশাল ভূমিকা ছিল অর্থনৈতিক পুনর্গঠনের ক্ষেত্রে। 1975 থেকে 76 সালে খাদ্যশস্য উৎপাদন ছিল প্রায় 1,18,00,000 টন। উর্বর জমিন আর তার কৃষি দর্শন মিলে 1980 থেকে 81 সালে বেড়ে দাঁড়ায় প্রায় 1,50,00,000 টনে। কিভাবে চাষযোগ্য জমি চাষযোগ্য করা যায় এবং চাষযোগ্য জমির পরিমাণ কিভাবে বৃদ্ধি করা যায়, খাল খনন কর্মসূচি ছিল একটা উল্লেখযোগ্য ভূমিকা। এবং উন্মুক্ত বিশ্ববাজারে বাংলাদেশের হিস্সা বাড়াতে 1976 সালে গঠন করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। ওই বছরই 6,087 জন বাংলাদেশি যান কুয়েতে, উন্মুক্ত হয় প্রবাসী শ্রমবাজার। 1981 সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় 55,000-এ। 1978 সালে দেশ গার্মেন্টস প্রতিষ্ঠার মাধ্যমে রপ্তানিমুখী পোশাক শিল্পের যাত্রা। তখন মাত্র কয়েকটি কারখানার লাইসেন্স দেওয়া হয়েছিল, আজ যা 3,000-এর বেশি। বর্তমানে যার বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে 84-85% যে RMGর কথা বলা হয়, আপনি চোখ বন্ধ করলেই বলবেন বাংলাদেশের RMGর ইতিহাস হচ্ছে 80-র দশকের। অতএব সেই জায়গাটা থেকেও ওই সূচনা লগ্ন যদি বলেন, তখন কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন হিসাবে ওই যুগটার কথাই, ওই সময়ের কথাই কিন্তু আমাদেরকে মনে করিয়ে দেয়। সমাজতান্ত্রিক অর্থনৈতিক কাঠামো থেকে বেরিয়ে বেসরকারি খাতকে অগ্রাধিকার দেন তিনি। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রায় 250-টির বেশি শিল্প ইউনিট ও কলকারখানা বেসরকারি খাতে হস্তান্তর করা হয় তার শাসনামলে। বেসরকারি খাতে ব্যাংক ও বীমা কোম্পানি খোলার অনুমতি দিয়ে আর্থিক খাতকে উন্মুক্ত করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে 1977 সালে গঠিত হয় পল্লী বিদ্যুতায়ন বোর্ড। জিয়া শাসনামলে দেশের ইতিহাসে প্রথমবারের মতো গ্রামীণ জনপদে বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হয়। অনাবাদী জমিকে MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন অর্থনীতি বিশ্লেষক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার AM মাসুম। জনাব AM মাসুম, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, আমাদের প্রতিবেদক জানাচ্ছিলেন জিয়াউর রহমানের যে খাল সেচ প্রকল্প, খাল খনন প্রকল্প, এটি আসলে আমাদের অর্থনীতির জন্য, কৃষি অর্থনীতির জন্য ভূমিকা পালন করেছে। আপনার কাছে কি মনে হয়? আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অবদান, সেটা আমাদের সকলেই আমরা জানি। এই বিষয়টা আপনারা জানেন যে আমাদের অর্থনীতি বেসিক্যালি কিন্তু এগ্রি বেইজ অর্থনীতি ছিল। সেই এগ্রি বেইজড অর্থনীতিতেও আমাদের ডেফিসিট ছিল। আপনি যদি 1976-এ দেখেন, যে খাল খননের যে কর্মসূচিটা নেওয়া, এরপরে যেটা আমরা দেখি যে 1.50 crore মেট্রিক টনের খাদ্য স্বয়ং সম্পূর্ণ করে, এবং সেই এগ্রি বেইজড অর্থনীতি থেকে সে শিফট করে আমরা দেখেছি 1976-এই উনি কিন্তু আমাদের এই যে আজকে যে রেমিটেন্স যোদ্ধা যাদেরকে দেখেন, যাদের কারণে আজকে যে আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে, তখন আপনার 1976-এ প্রথম কুয়েতে যেটা দেখলেন যে 6,078 জনের মতো লোক পাঠিয়েছিল, সেটা কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে সেখান থেকে আমরা দেখছি প্রায় 33 to 35 বিলিয়ন ডলার সেখান সেই রেমিটেন্স আমাদের। সেই আলোচনায় আমরা আসবো, কিন্তু এর আগে আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে খাল সেচ প্রকল্প উনি খনন প্রকল্প করেছিলেন, একই সাথে কৃষি ভর্তুকি এবং উন্নত বীজ ব্যবহারের যেই প্র্যাকটিসটা আমাদের দেশে তিনি শুরু করেছিলেন, সেটি আমাদের কৃষিকে কতটা এগিয়ে নিল আপনার কাছে কি মনে হয়? ভেরি সায়েন্টিফিক ওয়ে। আজকে দেখেন আমরা কিন্তু স্বয়ং সম্পূর্ণ খাদ্যে মোরলেস
ভেরি অল্প সংখ্যক বা অল্প পরিমাণ আমাদেরকে মাঝে মধ্যে ইম্পোর্ট করতে হয়, বাট মোস্ট অফ দি থিংস আমরা দেখি যে আমাদের দ্বারাই আমাদের যে লোকাল যে প্রোডাকশন তা দিয়ে কিন্তু ফুলফিল হচ্ছে, এবং সেইটার এই সাইন্টিফিক রূপটা কিন্তু ওনার মাধ্যমেই দেয়, কিন্তু পরবর্তীতে সেটা আরো এক্সপ্লোর হয়। বাট সবচেয়ে বড় কথা যেটা, যে অর্থনীতিকে এগ্রিকালচার থেকে মুভ করে সে যে আরো তিনটা দিক যেটা বের করলো, যেটা যেমন আমি কিছুক্ষণ আগেই বললাম যে রেমিটেন্সের জায়গাটা যেটা আজকে অর্থনীতি সেটার উপরে দাঁড়ানো, সাথে সাথে আপনি যদি ধরেন এক্সপোর্টের, আপনার মনে আছে কিনা যে 1978-এ তখন এই গার্মেন্টসের লাইসেন্স দেওয়া হয়, এবং সেই প্রথমে কিন্তু 3টা গার্মেন্টসের, আজকে কিন্তু সেখানে কিন্তু প্রায় 3000-এর উপরে কিন্তু গার্মেন্টস শিল্প ডেভেলপ হয়েছে। এবং আমরা দেখছি যে আমাদের যে এক্সপোর্ট, এই যে যেটা $4 বিলিয়ন বা এবং এখানে 85% কিন্তু সেখান থেকে আসছে। এবং আপনি আরো বড় যে জিনিস যেটা, সেটা হলো কিন্তু উনি কিন্তু এই জাতীয়করণ থেকে এইটাকে কিন্তু মুক্ত বাজার অর্থনীতিতে এবং প্রাইভেটাইজেশনের দিকে, আপনার তখন প্রায় 250 ম্যানুফ্যাকচারিং বেসড কোম্পানি যেটাকে উনি প্রাইভেটাইজেশন করেছিল। এই যে আজকের বীমা সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, বা আজকে যদি ব্যাংকিং সেক্টর বলে। জনাব মাসুম, আমরা এই ব্যাপারে একটু কথা শুনবো। আমরা একটু যেতে চাই জিয়া উদ্যানে, সেখানে জিয়াউর রহমানের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কথা বলছেন মির্জা ফখরুল। আমরা সেই আলোচনা শেষে আপনার কাছে আবার ফিরবো। বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে তার সমাধিতে জ্যেষ্ঠ নেতাদের শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। যখন ফেব্রুয়ারি মাসে 12 তারিখে নির্বাচন ঘোষিত হয়েছে, একটা ছাত্র গণতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, তখন আবার নতুন করে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি। এবং এই শপথের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সমস্ত অঙ্গ সংগঠন বাংলাদেশে শহীদ জিয়ার যে আদর্শ, সেই আদর্শকে এখানে বাস্তবায়িত করবে, এই শপথ আমরা আজকে এখানে নিয়েছি। নির্বাচন কমিশনের কিছু কর্মকাণ্ডের বিতর্ক তৈরি হচ্ছে। আমরা নাগরিকত্ব ইস্যুতে অনেকের মনোনয়ন বাতিল হচ্ছে, পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক হচ্ছে, আপনাদের অবস্থানটা কি? এটা বরাবরই আপনার নির্বাচন কমিশনের যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো একটা আমরা মনে করেছি, সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি, এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। এটা তাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার নয়। আজকে এই জন্য আমরা এরকম অভিযোগও আসতেছে। না, আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ নেই। ধন্যবাদ, ধন্যবাদ। সরাসরি যুক্ত ছিলাম জিয়া উদ্যানে, কথা বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আবার একটু যেতে চাই আলোচনায়, যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। এম এ মাসুম নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জিয়াউর রহমানের এই যে আপনি বলছিলেন প্রশিক্ষণ, কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো এবং গার্মেন্টসের রফতানি খাতকে আরো শক্তিশালী করা, এটি আসলে আমাদের অর্থনীতিকে এখন যে শক্তিশালী একটা ভূমিকা পর্যায়ে আছে, সেটির সাথে যোগসূত্র কতটুকু আপনার কাছে কি মনে হয়? অ্যাকচুয়ালি আমি যেটা বলছি আপনাকে সেটা হলো যে আমাদের ইকোনমিটা টোটালি বেস ছিল কিন্তু এগ্রিকালচার বেস। সেখান থেকে কিন্তু উনি শিফট করে এই যে আপনার যে ভেরিয়েশনটা নিয়ে আসছে, যে আমাদের এক্সপোর্ট, আমাদের রেমিটেন্স এবং সাথে সাথে প্রাইভেটাইজেশন করে আজকের যে আমরা ব্যাংকিং সেক্টর দেখি, এই ব্যাংকিং সেক্টরকে কিন্তু প্রাইভেটাইজেশন তার হাত ধরেই হয়েছে, এবং ইন্স্যুরেন্স সেক্টর। এবং যে আমরা যদি পরে একটু দেখি যে 1991-এর যে বিএনপির পরের শাসনামল, তখনকার সময় কিন্তু আপনি দেখেন সবচেয়ে বড় যে আমাদের যেমন ভ্যাট অ্যাক্ট, এই যে আজকে যে আমাদের এনবিআর এর যে কালেকশন, রেভিনিউর যে কালেকশন, আপনি দেখেন এই যে ট্যাক্স টু জিডিপি রেশিও এত নিচে 7%, কিন্তু এইটার মেইন ড্রাইভটা কিন্তু দিয়েছিল এই 1991 ভ্যাট অ্যাক্টের মাধ্যমে, যার কারণে কিন্তু আমরা দেখছি একটা হিউজ কালেকশন আসে এখান থেকে। আমাদের ব্যাংকিং সেক্টর মেইন আইন ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991 হয় কিন্তু তখন। আমাদের যদি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট 1993 তখন হয়। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কমিশন ফর্ম হয়, সেটা হলো ওই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট 1993 দ্বারা। তাহলে ফাইন্যান্সিয়াল যে মোস্টলি যে রেভলিউশনটা
আমরা কিন্তু আইদার 76 থেকে 80 এবং আপনি যদি পরে 91 থেকে দেখেন তাহলে কিন্তু একটা হিউজ রিফর্ম আসে এবং যেই রিফর্মটার মাধ্যমে আজকে কিন্তু আমাদের 469 বিলিয়নের যেই ইকোনমি বা যে জিডিপির যে অবস্থা, এটা কিন্তু ফলশ্রুতিতে যদি আপনি ধরেন সেই 1976-এ যেই উনি যেই বেস ডেভেলপ করে দিয়ে গিয়েছিল সেই বেসেরই কিন্তু রিফ্লেকশন। মাসুম, আপনার সাথে আমরা কথা বললাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নানান অবদান নিয়ে। আপনার সাথে আবারও হয়তোবা যুক্ত হওয়ার সুযোগ পাবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আবারও ধন্যবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গে থাকুন। বন্দর বাণিজ্যের খবর। বেসরকারি পর্যায়ে আবারও 2 লাখ টন আমদানির অনুমতি দিয়েছে সরকার। এসব চাল আমদানি করতে হবে 10 মার্চের মধ্যে। বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, গত কয়েকদিন ধরেই চালের বাজার বেশ একটা ঊর্ধ্বমুখী। সরু জাতের চাল কিন্তু 5 থেকে 6 টাকা বৃদ্ধি পেয়েছে। চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার আবারও বেসরকারি পর্যায়ে 232 জন আমদানিকারককে 2 লক্ষ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছে গতকালকে। আর এইসব চাল আমদানি করতে হবে এইসব চাল আমদানি করতে হবে, তারা সরকার নিয়ম বেঁধে দিয়েছে। তো 10 মার্চের মধ্যে সব চাল আমদানি করতে হবে। তার আগেও 12 আগস্ট থেকে 30 নভেম্বর পর্যন্ত চাল আমদানি স্বাভাবিক ছিল। তো ওই সময় হিলি স্থল বন্দর দিয়ে 5,403 ট্রাকে 2,33,828 মেট্রিক টন চাল আমদানি হচ্ছে হিলি স্থল বন্দর দিয়ে। তবে প্রায় 1 মাসের বেশি সময় গ্যাপ রেখে আবারও সরকার চালের আমদানি অনুমোদন দিয়েছে। তবে চাল আমদানির বিষয়টা আমি আমদানিকারকদের সঙ্গে কথা বলেছি। আমদানিকারকরা ইতিমধ্যে গতকালকে তারা আইপি করেছে। আইপি করার পর ইতিমধ্যে তাদের প্রতিনিধি যারা আছে তারা চাল তারা খরিদ করবে 2-1 মধ্যে। তবে তারা বলছেন যে চলতি সপ্তাহে না হলেও আগামী সপ্তাহের প্রথম দিকে চাল আমদানি হবে। তো চাল আমদানি হলে চালের যে তারা বলছেন যে চালের যেহেতু ভরা মৌসুম, ভারতে প্রচুর চাল, তারা দামও অনেক কম রয়েছে। তারা বলছেন যদি এই নতুন চালগুলো, নতুন বরাদ্দের চালগুলো যদি আমদানি হয়, চালের দাম কিন্তু আবারও সহনীয় পর্যায়ে আসবে, স্থির হয়ে আসবে বাজারের দাম। তো হিলি স্থলবন্দর থেকে চালের বাজার বরাদ্দ নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থলবন্দর থেকে। 10 থেকে 30 কাউন্ট তোলার সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার করেছে সরকার। এর প্রতিবাদে সংবাদ সম্মেলনে করছে তৈরি পোশাক শিল্প খাতের 2 সংগঠন বিজিএমই ও বিকেএমই। এই মুহূর্তে সেখানে কথা বলছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সেখানে যথাযথ পলিসি না দেওয়ার কারণেই এখন পর্যন্ত ম্যানমেড ফাইবারের জায়গাটাকে আমরা গ্রো করতে, যে এখানে ওনারা একটা যুক্তি দিয়েছেন যে ওদের ম্যানুফ্যাকচারিং কষ্ট নামে একটা ইনসেন্টিভ 11 রুপি অথবা 3.88 হুইচ ইজ লোয়ার ইনসেন্টিভ তারা পায়। তারপরে আবার তারা ওখানে যে ইনভেস্টমেন্ট যেটা করবে, লোনের 40% কয়েকগুলি রাজ্যে আপনি ওরা কায়দাটা টেকনিকটা কি করেছে যে রাষ্ট্রীয় করবে না, কিন্তু ওরা কি করলো স্টেট পর্যায়ে গিয়ে ওইটা দিচ্ছে। তারা দিয়ে তাদেরকে ওখানে ইনসেন্টিভ, তারপরে শ্রমিকের বেতনের আপনারা জানেন যে 5,000 রুপি করে শ্রমিকের বেতন। সরাসরি যুক্ত ছিলাম বিকেএমই ও বিজিএমই এর যৌথ সংবাদ সম্মেলনে। পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। বিস্তারিত জানাতে সহকর্মী গোলাম নবী দুলাল রয়েছেন পার্বতীপুর তাপবিদ্যুৎ কেন্দ্রে। সরাসরি যাচ্ছি তার কাছে। টিউব ফেটে যাওয়ায় আবারও পুরোপুরি বন্ধ হয়ে গেল
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন গতকাল 125 ইউনিটের প্রথম যে ইউনিটটি সেটি কালকে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এটির উৎপাদন বন্ধ হয়ে গেল। এর মধ্যেই যেহেতু বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে 525 মেগাওয়াট সম্পূর্ণ তিনটি ইউনিটের কার্যক্রম কিন্তু টোটালি এখন বন্ধ রয়েছে এবং এখানকার যে প্রধান প্রকৌশলী আবু বকর উৎপাদন হতো, গতকাল যে টিউব ফেটে যাওয়ার কারণে সেটি বন্ধ হয়। এখন পুরোপুরি 3টি ইউনিটের কার্যক্রম আপনার বন্ধ হয়ে গেছে এবং বিশেষ করে এটি কবে নাগাদ এটি ঠিক হবে বা মেরামত করে আবার কার্যক্রম শুরু করবে এটি এখনো বলা সম্ভব হয়নি। তবে তিনি বলছেন খুব তাড়াতাড়ি এটি সম্ভব হবে। আপনি জানেন যে এই যে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র এটি কয়লা ভিত্তিক একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র। এটি যেটি বিদ্যুৎ উৎপাদন হয়, এটি উৎপাদিত বিদ্যুৎ কিন্তু আপনার জাতীয় গ্রিডে দেওয়া হয়, সেখান থেকে কিন্তু আপনার রংপুর বিভাগ সহ অনেক জায়গায় এই বিদ্যুতের কিন্তু সরবরাহ থাকে। এই তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হওয়ার কারণে এটির প্রভাব কিন্তু এখন রংপুর বিভাগে আপনার প্রভাব পড়বে বলে অনেকে আশঙ্কা করছেন। জানেন যে 2 নম্বর যে ইউনিটটি সেটি কিন্তু 2020 সাল থেকে এটি কিন্তু অকেজ হয়ে রয়েছে এবং 3 নম্বর যেটি 225 মেগাওয়াট সম্পন্ন এই তৃতীয় ইউনিটটি গত নভেম্বর মাসে কিন্তু এটি আপনার কার্যক্রম শেষ হয়ে গেছে এবং এটি চালু করতে কবে নাগাদ হবে সেটি কিন্তু তারা ঠিকমতো বলতে পারেন না। তবে যেটা তারা বলছেন যে এই মেরামতের জন্য তারা যেহেতু এখানে চাইনিজ হারবিন কোম্পানি রয়েছেন, এই কোম্পানিটি এখানে আপনার এই বিদ্যুৎ কার্যক্রমের সঙ্গে তারা সম্পৃক্ত। আর তারা বলছেন তাদের যে মেশিনারিজ আনার পরে তারা এটি মেরামত করতে সক্ষম হবে এবং তারা যেটা বলছেন তবে নির্ধারিত কোনো সময়ের কথা তারা বলেননি। যত তাড়াতাড়ি সম্ভব মেরামত করে তারা বিদ্যুৎ উৎপাদনের যে কার্যক্রম সেটা তারা শুরু করতে পারবেন বলে সর্বশেষ এটি জানিয়েছেন। তো আমার কাছ থেকে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের সর্বশেষ এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে। গত বছরের সেপ্টেম্বর মাস শেষে দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 29,408 কোটি টাকায়। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে খেলাপির এই হার খাতটির বিবরণ করা খাতের 37.11%। এই সময়ে খাতটির ঋণের পরিমাণ ছিল 79,251 কোটি টাকা। গত বছরের জুন শেষে এই খাতের খেলাপি ঋণ ছিল 27,541 কোটি টাকা, যা ছিল খাতটির বিতরণ করা মোট ঋণের 35.72%। এতে 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে 1,867 কোটি টাকা। এ সময়ের বাণিজ্য। প্রাকৃতিক সৌন্দর্যে পর্যটক টানছে বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। তবে ভাঙনের কবলে পড়ে দিন দিন ছোট হয়ে যাচ্ছে এই পর্যটন স্পট। উজাড় হচ্ছে সংরক্ষিত ঝাউ বাগানও। শুভ সন্ধ্যা নামের মতোই সুন্দর। বরগুনার এই সৈকতের বড় আকর্ষণ সূর্যাস্ত। নৈসর্গিক এ দৃশ্য দেখতে ভিড় করেন পর্যটকরা। তবে দিন দিন কমছে এ সুযোগ। সৈকতটি আকর্ষণ হারাচ্ছে পর্যটকদের। বরগুনার তালতলিতে পায়রা, বিষখালী আর বঙ্গোপসাগরের মোহনার এ বেলাভূমিতে ভাঙনের কারণে কমে যাচ্ছে বনাঞ্চল, পাখিসহ অন্যান্য বন্যপ্রাণীর সংখ্যাও। পর্যটকরা বলছেন ভাঙন রোধে কার্যকর ভূমিকা না নিলে পুরোপুরি বিলীন হয়ে যাবে বনাঞ্চলটি। ঝাউবন এখন নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার পথে এই সৌন্দর্য হারিয়ে যেতে বসেছে। ভেঙে যাওয়া রোধ করার জন্য স্থানীয় প্রশাসনের কোনো দৃশ্যমান উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। সৈকতের ভাঙন ঠেকাতে পদক্ষেপ গ্রহণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আমরা সমুদ্রের ঢেউয়ের আঘাত থেকে যাতে ঝাউবনটা রক্ষা করতে পারি, এই জন্য জিও দিয়ে বাজেট চাহিদা আমরা একটা প্রেরণ করেছি আমাদের হেড অফিসে। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের জন্য অশুভ সংকেত বয়ে এনেছে বঙ্গোপসাগর সংলগ্ন পায়রা ও বিষখালী নদীর মোহনার অব্যাহত ভাঙন। তাই ভাঙন রোধ করে জনপ্রিয় এই পর্যটন স্পটটি রক্ষার দাবি জানিয়েছেন পর্যটক ও স্থানীয়রা। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। এই সময়ের বাণিজ্য। বিশ্ববাজারে বাড়ছে ভিটামিনের দাম, একই সঙ্গে ঊর্ধ্বমুখী লিড, অ্যালুমিনিয়াম, টিনের বাজার।
সড়ক, মহাসড়ক, রানওয়ের মতো যোগাযোগ অবকাঠামো তৈরিতে দরকারি বিটুমিনের দাম বিশ্ববাজারে বর্তমানে ঊর্ধ্বমুখী। সপ্তাহ ব্যবধানে প্রতি টনের দাম 0.87% বেড়ে দাঁড়িয়েছে $450.58। মাস ব্যবধানে বেড়েছে 4.95%। গাড়ির ব্যাটারি, গোলা বারুদ, তারের খাপ তৈরি ও বিকিরণ সুরক্ষায় দরকারি পণ্য লিডের দাম পড়ছে $2049 পার মেট্রিক টন। মাস ব্যবধানে দাম বেড়েছে 4.12%। হালকা ধাতু, অ্যালুমিনিয়ামের দাম সপ্তাহ ব্যবধানে 0.23% কমে নেমেছে $3140। তবে মাস ব্যবধানে দাম বেড়েছে 8.21%। আরেক মূল্যবান শিল্পপণ্য টিনের দামও বাড়ছে। সপ্তাহ ব্যবধানে 18.93% বেড়ে বর্তমানে প্রতি টনের দাম পড়ছে $52,031। তবে মাস ব্যবধানে দাম বেড়েছে 26.83%-এরও বেশি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। দেখছেন এ সময়ের বাণিজ্য। আয়ারল্যান্ডে ওয়ার্ক পারমিট সহজ করেছে দেশটির প্রশাসন। এরই মধ্যে ভিসা পেয়ে বাংলাদেশ থেকে অনেকেই আয়ারল্যান্ডে গেছেন। একটা সময় আয়ারল্যান্ডে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টগুলো থেকে ওয়ার্ক পারমিট বের করা ছিল বেশ সহজ। তবে 2007 সালের পর থেকেই অনেকটা কঠিন হয়ে যায়। হাতে গোনা কয়েকজন ছাড়া ওয়ার্ক পারমিট নিয়ে আয়ারল্যান্ডে আসতে পারেনি অনেক প্রবাসী। তবে অনেক বছর পর আবার ওয়ার্ক পারমিট পাওয়া অনেকটাই সহজ করেছে দেশটি। এজন্য মানতে হবে বেশ কিছু নিয়ম, যার মধ্যে নিয়মিত রেস্টুরেন্টের আয় ও সঠিক ট্যাক্স প্রদান, সরকারি যে কোনো সহায়তা গ্রহণ না করা অন্যতম। নিয়মগুলো সঠিকভাবে পালন করা রেস্টুরেন্টগুলো আবেদন করতে পারবেন ওয়ার্ক পারমিটের। এখানকার বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশ থেকে দক্ষ লোক নেওয়ার অন্যতম সুযোগ এটি। বর্তমানে অনেক রেস্টুরেন্ট থেকেই নতুন করে আরো ওয়ার্ক পারমিটের আবেদন করা হয়েছে। যেসব রেস্টুরেন্টগুলোতে নিয়মিত ট্যাক্স দেয় তারাই বেশিরভাগ ওয়ার্ক পারমিট পেয়ে থাকেন। তাই সুযোগ লোকানার এখনই বাংলাদেশ থেকে আয়ারল্যান্ডে। এতে করে আয়ারল্যান্ডের অর্থনীতিও যেমন হবে শক্তিশালী, পাশাপাশি বাংলাদেশের অর্থনীতি হবে আরো শক্তিশালী। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। মানব পাচার বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে মালয়েশিয়া সরকার। অবৈধভাবে দেশটিতে প্রবেশ করা 12 বাংলাদেশি ও এক রোহিঙ্গা যুবক আটক হয়েছে। মালয়েশিয়ায় কর্তৃপক্ষের নজর এড়াতে কেলান্তান রাজ্যের কোটাবারু এলাকার একটি দুর্গম গ্রামে বাড়ি ভাড়া নেয় মানব পাচারকারীরা। ওই বাড়িটিকেই তারা ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছিল। গত শনিবার সেখানে আকস্মিক অভিযান চালায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগের বিশেষ দল। অভিযানে 11 জন বাংলাদেশি পুরুষ ও একজন বাংলাদেশি নারীকে আটক করা হয়। একই সঙ্গে আটক করা হয় ওই আস্তানার পাহারার দায়িত্বে থাকা এক রোহিঙ্গা যুবককে। অভিবাসন বিভাগ জানায়, আটক বাংলাদেশিরা সবাই থাইল্যান্ড সীমান্ত দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করেন। মূলত পাচারের বকেয়া টাকা আদায় না হওয়া পর্যন্ত অভিবাসীদের ওই গোপন বাড়িতে বন্দি করে রাখা হতো। আটককৃতদের বিরুদ্ধে মালয়েশিয়ার মানব পাচার বিরোধী আইনে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জিয়াউর রহমানের অর্থনৈতিক দর্শনে সুফল পাচ্ছে দেশ। খাল খনন কর্মসূচিতে এগিয়ে নেন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে। গোড়াপত্তন হয় পোশাক শিল্প রেমিটেন্সের। সরু চালের দাম বৃদ্ধির শঙ্কা খাদ্য মন্ত্রণালয়ের। বাজার স্থিতিশীল রাখতে 2 লাখ টন আমদানি করতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি। 10 মার্চের মধ্যে বাজারজাত করার তাগিদ। এবং পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়ার তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। 1 নম্বর ইউনিটের বয়লারের টিউব ফেটে যাওয়ার কারণ রংপুর বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের শঙ্কা। এই ছিল এই সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন মাহাদুর ইসলাম ধ্রুব। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।